হ্যালো, কে বলছেন? জি আমি আরিয়ান, আপনার পাশে বসেই গেমস খেলেছিলাম। সরি, আমার ফোনটা ভুলে গেছি। তুমি একটা কাজ করো, আমি তোমাকে ঠিকানা দিচ্ছি, ফোনটা দিয়ে যাও, বিনিময়ে তোমাকে 10,000 টাকা দেবো। আরিয়ান বুদ্ধিমান একজন ছেলে। সে এমনিতেই সারাদিনে বেকার বসে থাকে। যদি ফ্রিতে 10,000 টাকা পেয়ে যায় তাহলে বেশ কিছুদিন আয়াসে গেমস খেলে কাটাতে পারবে। কথাগুলো ভেবে মেয়েটার থেকে ঠিকানা নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা হয়। প্রায় 35 মিনিটে মেয়েটার বাসার সামনে গিয়ে দাঁড়ায়। দরজার সামনে গিয়ে টোকা দেওয়ার আগেই ভেতর থেকে আওয়াজ আসে। ভেতরে এসো। আরিয়ান ভেতরে গিয়ে দেখে মেয়েটা শুধুমাত্র একটা টাওয়াল পেঁচিয়ে সোফায় বসে আছে। চুলগুলো থেকে পানি পড়ছে। তার মানে একটু আগেই মেয়েটা গোসল করে বের হয়েছে। আরিয়ান ভালো করে তাকিয়ে দেখে প্রায় টাওয়ালটা হাঁটুর ওপর পর্যন্ত উঠে আছে। মেয়েটার আপত্তিকর জায়গাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। কোনো বৃদ্ধ পুরুষ ও মেয়েটাকে দেখলে ঝাঁপিয়ে পড়বে। বাসাটা একেবারে ফাঁকা, হয়তো আর কেউ থাকে না। আরিয়ান নিজেকে কন্ট্রোল করে দাঁড়িয়ে আছে। মেয়েটা ডাকে বাস্তবে ফিরে। ফোনটা ওখানে রেখো। এই নাও তোমার 10,000 টাকা, নিয়ে চলে যাও। আরিয়ান ফোনটা দিয়ে টাকাগুলো নিয়ে দ্রুত বের হয়ে যায়। রাস্তায় গিয়ে হাঁপ ছেড়ে বাঁচে। মনে মনে বলে, মালটা হেব্বি করা, মন চাইছিল একটু জড়িয়ে ধরি। হুশ, আমি এগুলো কি ভাবছি? আমি তো এক নারীতে আসক্ত হব। কথাগুলো বলে আরিয়ান হেসে দেয়। তখনই মনে পড়ে তার মা তো বাসায় নেই। আজকের সুযোগ। এক প্যাক মারলে কিছু হবে না। কথাগুলো ভেবে একটা বিয়ার নিয়ে বাসায় চলে যায়। পরের দিন অনেকে চিল্লাচিল্লির আওয়াজ শুনে চোখ ডলতে ডলতে ঘুম থেকে ওঠে। চোখ খুলে সামনে এত পুলিশ দেখে হতভম্ব হয়ে যায়। তাকে দেখে তার হাতে হাত করা। আরিয়ান কিছুই মাথায় ঢুকছে না। চিল্লিয়ে বলতে থাকে, আমার হাতে হাত করা কেন? আমি কি করেছি? আর আপনারা আমার বাসায় কি করেন? চুপ শালা, একটা মেয়েকে রেপ করে ছুরি দিয়ে খুন করেছিস, আর বাসায় এসে দিব্যি ঘুমাচ্ছিস, আর এখন বলছিস তোকে হাত করা কেন পড়াচ্ছি? শালা রেপিস্ট। পুলিশ অফিসারের কথা শুনে আরিয়ানের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এগুলো কি বলছে? সে কাকে আবার রেপ করলো? পুলিশ অফিসারের বলার সময় আরিয়ানের মা নাজমা বেগম উপস্থিত হয়। ছেলের হাতে হাত করা আর পুলিশ দেখে কান্না করে দেয়। তবুও নাজমা বেগম নাছোড় বান্দা, ওনার ছেলে এমন কাজ করতে পারে না। উনি প্রমাণ জিজ্ঞেস করলে কালকে রাতে আরিয়ান ওই মেয়েটার কাছে যাওয়ার ভিডিও দেখায়। আর মেয়েটাকে যে চাকু দিয়ে খুন করা হয়েছে সেখানে আরিয়ানের ফিঙ্গারপ্রিন্ট পায়। আরিয়ানের হাত ঘড়িটাকেও পাওয়া যায়। সব প্রমাণ বলছে খুনটা আরিয়ান করেছে। আর খুনের আগে মেয়েটাকে বেশ কয়েকবার রেপ করা হয়েছে। নাজমা বেগমের সামনে আরিয়ানের কলার ধরে টানতে টানতে পুলিশ নিয়ে যায়। আরিয়ানকে জেলখানায় বন্দি করা হয়। নাজমা বেগম অনেক দৌড়াদৌড়ি করতেছে ছেলেকে ছাড়ানোর জন্য, তবুও পাচ্ছে না। অনেক উকিলের পেছনে ঘুরেছে, কেউ কেসটা নিতে চাচ্ছে না, কারণ সমস্ত প্রমাণ আরিয়ানের বিরুদ্ধে। সকাল থেকে নাজমা বেগম থানায় দাঁড়িয়ে আছে ছেলেকে এক নজর দেখার জন্য। আয়ার সাহেব মারা যাওয়ার পর থেকে আরিয়ানের কোনো চাওয়াই অপূর্ণ রাখেনি। নিজে কাজ করে তবুও ছেলেকে কাজ করতে দেয় না। কথাগুলো ভেবেই নাজমা বেগমের চোখগুলো ভিজে আসে। পুলিশ অফিসারকে রিকোয়েস্ট করে ছেলের সাথে কথা বলার পারমিশন পেয়েছে। বাবা, তুই একদম চিন্তা করবি না। আমি জানি তুই কোনো কিছু করিসনি। তোর উপর আমার বিশ্বাস আছে। আমি একজন উকিলকে রাজি করিয়েছি, তোর কেস নিয়ে আদালত লড়বে। মায়ের মুখের দিকে তাকিয়ে আরিয়ান কান্না করে দেয়। আম্মু, আমি কোনো রেপ বা খুন করিনি। নাজমা বেগম আরিয়ানকে সান্ত্বনা দিয়ে চলে যায়। আরিয়ান গিয়ে বসে, পকেটে হাত দিতেই কি জানি হাতে আসে। নিয়ে দেখে একটা কাগজ। কাগজটা খুলতেই কিছু লেখার সামনে আসে। রহস্য একটা নাম মাত্র, এই নামের পিছনে হাজার রহস্য বিরাজমান। আমি রহস্য নিয়ে খেলতে ভালোবাসি, আর খুন করা আমার নেশা। হা হা হা। লেখাটা পড়ে আরিয়ানের মাথায় কিছুই ঢুকে না। তখনই কেউ একজন আরিয়ানের মুখ বরাবর লাথি মারে। আরিয়ান মুখ থুবড়ে মাটিতে লুটিয়ে পড়ে। মুখ দিয়ে গলগল করে রক্ত পড়ছে। আস্তে আস্তে সামনে তাকিয়ে দেখে একটা মোটা তাজা লোক দাঁড়িয়ে আছে। তার সাথে বেশ কয়েকজন আছে। তাদের মাঝে একজন বলে উঠল, জেলখানায় এসে পায়ের ওপর পা তুলে বসে আছিস। এখানের কিছু রুলস আছে। বসকে সালাম দিয়ে চলবি, না হয় মেরে পুঁতে রেখে দিব। সালাম দে। আরিয়ান আস্তে আস্তে উঠে কোন রকম দাঁড়িয়ে যে লোকটা তাকে লাথি দিয়েছিল তাকে সালাম দেয়। আরিয়ানের সালাম দেওয়া দেখে তাদের মাঝে একজন লোক আরিয়ানকে সজোরে থাপ্পড় দিয়ে বলে, তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছো। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরও শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও
এবং গল্পটি কন্টিনিউ করো। এবারের জন্য তোকে ছেড়ে দিয়েছি, নেক্সট টাইম বসকে দেখলেই সালাম দিবি। কথাগুলো বলে লোকটা চলে যায়। আরিয়ান ব্যথায় কুকাতে থাকে, নাক ফেটে রক্ত বের হয়ে আসছে। দ্বিতীয়বার থাপ্পড়ের কারণে ঠোঁট কেটে রক্ত বের হয়ে যায়। আরিয়ানের মাথায় আসছে না মেয়েটাকে খুন কি করতে পারে। সে তো ফোন দিয়ে টাকা নিয়ে চলে আসে, তাহলে মেয়েটাকে খুনটা করলো কে? আর জেলে আসার পর এই লোকগুলোই তাকে মেরেছে কেন? কিছুই মাথায় ঢুকছে না। আরিয়ান ফ্লোরে শুয়ে পড়ে, আস্তে আস্তে ঘুমিয়ে যায়। এদিকে নাজমা বেগম অনেক উকিলের কাছে দৌড়াদৌড়ি করার পরও ওনার হয়ে কেউ কেস লড়তে সাহস পায় না, কারণ একটাই, সব প্রমাণ আরিয়ানের বিরুদ্ধে। তবে তাদের মাঝে একজন বলেছে যদি কেউ পারে তাহলে সেটা তারেক সাহেব পারবে। তারেক সাহেব হচ্ছে এখানকার সব থেকে বড় ব্যারিস্টার। নাজমা বেগম তারেক সাহেবের অফিসের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। একটু পর তারেক সাহেবের সাথে দেখা করার সুযোগ পায়। উনি সবকিছু খুলে বলার পর তারেক সাহেবও না করে দেয়। নাজমা বেগম না পেরে তারেক সাহেবের পায়ে পড়ে যায়। তারেক সাহেব সাথে সাথে উঠিয়ে বলে, কি করছেন কি আপনি? আমি আপনার অনেক ছোট হব আর আপনি কিনা আমার পায়ে পড়ছেন? আচ্ছা ঠিক আছে, আমি আপনার কেসটা নিব, আপনি বাসায় যান। নাজমা বেগম অনেক খুশি হয়ে যায়। উনি সিদ্ধান্ত নেয় কালকে তারেক সাহেবকে নিয়ে আরিয়ানের সাথে দেখা করতে যাবে। আরিয়ান ঘুম থেকে লাফ দিয়ে ওঠে, কারণ তার পুরো শরীর ভিজে একাকার। তাকিয়ে দেখে তাকে যারা মেরেছিল তাদের মাঝে একজনের এই কাজ। আরিয়ান ছোট ছোট চোখে তাকিয়ে থাকে। তখন লোকটা বলে, তুই এখানে পরে পরে ঘুমাচ্ছিস? তোকে কি বলেছিলাম? চল, বস তোকে ডাকে, না গেলে তোর কপালে শনি আছে। কথাগুলো বলে লোকটা চলে যায়। আরিয়ান ধীরে ধীরে লোকটাকে ফলো করে তার পিছু পিছু যায়। লোকটা একটা রুমের ভেতরে ঢুকে। আরিয়ান তাকে অনুসরণ করে ঢুকে দেখে তাদের যে বস শুয়ে আছে আর বাকিরা তার হাত পা টিপে দিচ্ছে। আরিয়ান যাওয়ার পর তাদের বস উঠে বসে আর বলে, আজ থেকে তুই আমার কাজ করবি। এদিকে গোসলখানা আছে, যা গিয়ে আমার কাপড়গুলা ধুয়ে দে। লোকটা কথাগুলো বলে তার কিছু কাপড় আরিয়ানের দিকে ফিক্কা দেয়। আরিয়ান মনে মনে ভাবে তার নিজের কাপড়গুলো কখনো ধুয়ে দেখেনি, আর আজ জেলখানায় তাকে অন্যের কাপড় ধুয়ে দিতে হচ্ছে। আসলে ভাগ্য কাকে কোথায় নিয়ে দাঁড় করায় বলাই মুশকিল। আরিয়ান কাপড়গুলো নিয়ে খুব কষ্ট করে ধুয়ে দেয়। বাহিরে বের হতেই একজন লোক আরিয়ানকে ডাকে। আরিয়ান লোকটার কাছে যাওয়ার পর লোকটা বলে, তুমি কি নতুন এসেছো? জি। তার জন্যই হাত কাটা শোভন তোমাকে এভাবে খাটাচ্ছে। নতুন কেউ আসলেই সে এভাবে কাজ করায়। জেলখানায় সবাই তার কথায় উঠবস করে, কেউ কথা না মানলে তাদেরকে অনেক মারধর করে। লোকটা কথাগুলো বলে চলে যায়। এদিকে আরিয়ান চিন্তায় অস্থির। সে কি আদৌ ছাড়া পাবে? তার মা কি পারবে তাকে ছাড়িয়ে নিতে? খুব কান্না পাচ্ছে তার। কেন যে 10,000 টাকা লোভ করতে গেল? কথায় আছে, লোভ মানুষকে মৃত্যুর দুয়ারে এনে দাঁড় করায়। আরিয়ানের মনে হচ্ছে তাকে তার লোভটাই মৃত্যু পর্যন্ত নিয়ে যাবে। এভাবে দিনটা চলে যায়। নাজমা বেগম তারেক সাহেবকে নিয়ে আরিয়ানের সাথে দেখা করে অনেক কিছু জিজ্ঞেস করে। কথা বলে নাজমা বেগমকে নিয়ে তারেক রহমান চলে যায়। এভাবে কয়েকদিন চলে যায়। আরিয়ানকে প্রতিদিন নানান অজুহাতে হাত কাটা স্বপন মারধর করে। আরিয়ানের সহ্য করা ছাড়া কোনো কাজ নেই। রাত প্রায় 2টা ছুঁই ছুঁই। একটা লোক চেয়ারে বসে অট্ট হাসিতে ফেটে পড়ছে আর বলছে, অন্যের কান্নায় এত আনন্দ পাই কেন? অন্যকে ছটপট দেখে আমার আলাদা তৃপ্তি আসে কেন? পাপীরা পাপ করে আর আমি স্বয়ং পাপ। আজ তারেক সাহেব একা আসে, নাজমা বেগম আসে না। তারেক সাহেবকে একা দেখে আরিয়ান প্রশ্ন করে, আপনি একা কেন? আম্মু কোথায়? আম্মু আসেনি? আম্মু কি আমার উপর রাগ করে আছে? আরিয়ানের কথা জবাবে তারেক সাহেব আরিয়ানকে একটা চিরকুট ধরিয়ে দেয়। সেখানে লেখা, আরিয়ান বাবা, আমি তোর অপদার্থ মা, তোকে আমি কিছুই দিতে পারিনি। আমি চাই না আমি বেঁচে থাকতে তোর মৃত্যু হোক, তাই আমি চলে যাচ্ছি। তুই আমাকে মাফ করে দিস। তোকে সবসময় বকাবকি করেছি, কখনো বলিনি তোকে আমি অনেক ভালোবাসি বাবা। তোর আম্মু তোকে অনেক ভালোবাসে, আমাকে মাফ করিস বাবা। লেখাটা দেখে আরিয়ান কান্না করে দিয়ে বলে, আমার আম্মু কোথায়? বিনিময়ে তারেক সাহেব বলে, তোমার আম্মু গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। আর এই নাও, এই মালাটা তোমাকে দিতে বলেছিল, এটা সবসময় পরে থাকতে। আর তুমি অপরাধ মেনে নাও, আমি তোমাকে সাজা কম করিয়ে দিব।
কথাগুলো বলে তারিক সাহেব চলে যায়। আরিয়ান খুব করে কান্না করে। তার বেঁচে থাকার সম্বল, তার মাটাও তার ভুলের জন্য আজ দুনিয়া ছেড়ে চলে গেল। নিজেকে কখনো মাফ করতে পারবে না। আরিয়ানের কান্না করার মাঝেই হাত কাটা স্বপন এসে আরিয়ানকে থাপ্পড় মেরে বলে, শালা, তোকে কাজ দিয়েছিলাম, করেছিস? একে তো নিজের মায়ের মৃত্যুর জন্য নিজেকে দোষ দিচ্ছে আর নিজেকে অপরাধী মনে করছে, সেখানে যখন স্বপন এসে আরিয়ানকে থাপ্পড় মারে, আরিয়ানের চক্ষুগুলো রক্তবর্ণ ধারণ করে। বসা থেকে উঠে মুখ বরাবর সজোরে একটা পাঞ্চ মারে। আরিয়ানের পাঞ্চের কারণে হাত কাটা স্বপন 10 হাত দূরে গিয়ে পড়ে। মা বলে চিল্লিয়ে ওঠে। তার চিল্লানোর আওয়াজ শুনে তার সাথীগুলো আসে। আরিয়ান একে একে সব কটাকে শুয়ে দেয়। হুট করে পেছন থেকে একজন ছুরি দিয়ে আরিয়ানের পেছনে বসিয়ে দেয়। আরিয়ান পেছনে তাকিয়ে লোকটাকে সজোরে লাথি মারে। আস্তে আস্তে চোখগুলো ঝাপসা হয়ে আসে। যখন চোখ খুলে তখন নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করে। আরিয়ান সবকিছু মনে করার চেষ্টা করে। এখন আরিয়ানের কাছে সবকিছু ক্লিয়ার। আরিয়ান চিন্তা করে এমনিতেও জেলখানায় পচে মরতে হবে, তার চেয়ে বরং পালিয়ে গিয়ে খুনের রহস্য উদ্ঘাটন করাই বেটার। আর এটাই সুযোগ এখান থেকে পালানোর। বাইরে গিয়ে দেখে কড়া সিকিউরিটি, তবে জানালা দিয়ে যাওয়া যাবে, কারণ সে নিচতলার বেডে শুয়ে। রাত 2টায় ছুঁই ছুঁই। আরিয়ান এখনো সজাগ। আজকে যেভাবেই হোক পালাতে হবে। আস্তে আস্তে জানালার গ্রিলগুলো খুলে যে বের হবে, তখনই একজন পুলিশ দেখে চিল্লাতে শুরু করে। আরিয়ান কোনো রকম বের হয়ে খুঁড়িয়ে দৌড় লাগায়, কারণ আরিয়ান আগ থেকে জখম হয়ে আছে। হাসপাতাল থেকে বের হয়ে যেই রাস্তায় যায়, তখনই একটা মাইক্রো এসে তার সামনে এসে দাঁড়ায়। মাইক্রোতে 2 জন লোক। তার মাঝে একজন বলে ওঠে, আরিয়ান, জীবন বাঁচাতে হলে মাইক্রোতে উঠে বসো, আমরা তোমাকে বাঁচাতে এসেছি, ফার্স্ট। লোকটার কথা শুনে আরিয়ান কোনো চিন্তা ছাড়াই মাইক্রোতে উঠে বসে, কারণ আপাতত পুলিশ থেকে বাঁচতে পারলেই হয়। তারা কারা পরে দেখা যাবে। আরিয়ান মাইক্রোতে উঠতে নিমিষেই মাইক্রো হাওয়া হয়ে যায়। পুলিশ খুঁজে পায়নি। বেশ কিছুক্ষণ জার্নির পর মাইক্রোটা একটা পাহাড়ি অঞ্চলে এসে থামে। লোক 2 জন বের হয়ে যায়। সাথে আরিয়ানকেও বের হয়ে তাদের পিছু পিছু আসতে বলে। আরিয়ান তাদের পিছু পিছু যায়। লোক 2 জন একটা সুইচে চাপ দিতেই মাটির নিচ থেকে একটা সরু রাস্তা বের হয়ে আসে। তারা 3 জন রাস্তাটা দিয়ে চলতে শুরু করে। এদিকে আরিয়ানের মনে হাজার প্রশ্ন। এই 2 জন লোককে, আর তাকে কেন বাঁচালো, আর তাকে চিনে কিভাবে? সব প্রশ্ন যেন আরিয়ানের মাথা চাড়া দিয়ে উঠছে। তখনই তারা একটা ঘরের ভেতর প্রবেশ করে। ঘরটা দেখে আরিয়ানের মাথা চক্কর দেওয়ার মতো অবস্থা, কারণ ঘরটার ভেতর বড় বড় কম্পিউটার, মনিটর, পিসি, একেবারে ভয়ঙ্কর একটা ঘরের মতো। আরিয়ান খেয়াল করে একজন লোক মুখে জোকার মাস্ক পরে কম্পিউটারে কি যেন করতেছে। তাদের সবার পায়ের আওয়াজ শুনে লোকটা কম্পিউটার থেকে চোখ সরিয়ে তাদের দিকে তাকায়। আরিয়ান চোখের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ চোখগুলো মনে হচ্ছে কোনো মেয়ের। আরিয়ানের এভাবে তাকানো দেখে সবাই হো হো করে হেসে দেয়। একজন বলে, নীল শুন, আরিয়ান খুব ভয়ে আছে, দেখ কিভাবে ভয়ে ভয়ে তাকাচ্ছে। বেচারাকে আর ভয় দেখিয়ে লাভ নেই, চল এখন আমাদের পরিচয় দিয়ে ওকে ভয়মুক্ত করি। আদ্রের কথা শুনে নীল মুচকি হেসে বলে, আরিয়ান, আমার একটা স্কোয়াড মনে আছে তোর? আরে গাধা, আমরা তোর গেমিং স্কোয়াড। আরিয়ানের সব মনে পড়ে যায়। তার স্কোয়াড ছিল, সেখানে নীল, আদ্র আর তানিশা ছিল। আরিয়ান তাদেরকে জড়িয়ে ধরে বলে, সরি রে, এত ডিপ্রেশনের মাঝে মাথা থেকে চলে গিয়েছিল। তোরা কেমন আছিস? আরিয়ান কথা বলতে বলতে আদ্র আর নীলকে ছেড়ে তানিশাকে জড়িয়ে ধরতে যাবে, তখনই তানিশা আরিয়ানকে থাপ্পড় বসিয়ে দেয় আর বলে, অসভ্য লুচু পরোটা, একটা মেয়েকে জড়িয়ে ধরতে আসিস, লজ্জা করে না? আরিয়ান গালে ধরে অবাক হয়ে বলে, তুই মেয়ে কিভাবে, আমাদের সাথে না ছেলের ভয়েসে কথা বলতি? আরিয়ানের কথায় আদ্র আর নীল হাসতে শুরু করে। আদ্র বলে, আর বলিস না, আমরাও সেম থাপ্পড় খেয়েছি। তুই যে এত বড় বিপদে আমরা কেউ জানতাম না। হুট করে গেমে আসা বন্ধ, আমরা তো পাগল হয়ে গিয়েছিলাম। তারপর হুট করে তানিশা আমাদের দেখা করতে বলে। তানিশার সাথে দেখা করে জানতে পারি তুই এত বড় বিপদে পড়েছিস। এখন বলতে পারিস তানিশা কিভাবে তোর ব্যাপারে খোঁজ নিয়েছে? তাহলে শোন, তানিশা হলো লেডি হ্যাকার। অনেক বড় বড় হ্যাকারকেও সে নাকানি চুবানি খাওয়াতে পারে। আর আমি কার রেসিং এ মেডেল পেয়েছি। আর নীল, আরিয়ান, তোকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে, তোরা এদিকে আয়। তানিশা কথাগুলো বলে তাদের সবাইকে কম্পিউটারের সামনে এনে দেখাতে থাকে। তানিশা বলা শুরু করে,
দেখ তোরা, এখানে আরিয়ানের কয়েক মাসের ভিডিও ফুটেজ, আরিয়ান কোথায় কোথায় গিয়েছে সব এখানে আছে। খেয়াল করে দেখ, আরিয়ান যেখানে যেখানে গিয়েছে ওই যে লাল রঙের মাইক্রো কারটা আরিয়ানকে ফলো করেছে। খোঁজ নিয়ে জানতে পারি কারটা এখানের এমপির ছেলের। অনেক বড় একটা রহস্য এর মাঝে। আর একটা বিষয়, আরিয়ান যখন ফোনটা নিয়ে মেয়েটার বাসায় ঢুকে তার ভিডিও ফুটেজ পাওয়া যায়, কিন্তু আরিয়ানের সাথে বের হওয়ার কোনো ফুটেজ নেই। আর আরিয়ান যখন মেয়েটার বাসায় যায় ওই দিন ও লাল রঙের মাইক্রোটা তাকে ফলো করে। সেম কাহিনী 2016-তে এইভাবেই কয়েকটা খুন হয়, যেখানে লাশের পাশে খুনির চুল, ঘড়ি, ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়। আরিয়ানকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে, অনেক বড় চক্রান্ত হয়েছে তার সাথে। তানিশার কথায় সবাই চিন্তিত। আরিয়ানের চোখে কান্নার ছাপ, কারণ তার মাকে সে হারিয়েছে। আদ্র বলে, আরিয়ান, তুই কোনো চিন্তা করিস না, আমরা সবাই তোর পাশে আছি। তোকে নির্দোষ প্রমাণ করব ইনশাআল্লাহ। দেখ, নীলকেই বেচারা বউকে ফেলে রেখে আমাদের সঙ্গ দিচ্ছে তোকে বাঁচানোর জন্য। আরিয়ান তাদের সবাইকে একসাথে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এবার আর তানিশা বাধা দেয়নি। তখনই আরিয়ান তানিশাকে বলে, তোমার কম্পিউটার কি আমি ধরতে পারি? মানে আমার একটা জিনিস লগ ইন করবো। করতে পারো, তবে খেয়াল রাখিও হ্যাকিং সাইটের দিকে যেও না। তানিশার কথায় আরিয়ান ঠোঁট চেপে হাসে। আরিয়ান লগ ইন করার পর তার সবাই কম্পিউটারের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। আদ্র, নীল, তানিশা ভয়ে 2 কদম পিছিয়ে যায়। অস্পষ্ট সুরে বলে, আর কে? আর কে? আরিয়ান কি এমন লগ ইন করেছে যা দেখে লেডি হ্যাকার তানিশা সহ তারা দুজন ভয়ে পিছিয়ে যায়? আরিয়ান কি কোনো অসাধারণ কেউ? আরিয়ান কি পারবে পুলিশকে ফাঁকি দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে? আর কে? আর কে নামটা বলে ওরা সবাই ভীত চোখে আরিয়ানের দিকে তাকায়। আরিয়ান তাদের ভীত অবস্থা দেখে হো হো করে হেসে দেয়। আর কে? আর কেউ না, বাংলাদেশ সহ আরো কয়েকটা দেশে একটা সময় রাজত্ব করেছে হ্যাকারদের মাঝে নাম্বার 1 একজন হ্যাকার। আর কে নামটা শুনলে যে কারো প্যান্ট নষ্ট হয়ে যাওয়ার কথা। আর্কের সাথে পাঙ্গা নিবে এমন কেউ জন্ম নেয়নি। বাংলাদেশের সাইবার নিরাপত্তা সবকিছু যখন ডার্ক হ্যাকার নামে একদল হ্যাকার টিম হ্যাক করে নেয়, তখন সেখানে জিপ, নাজমুল সহ সবাই আতঙ্কে ছিল। তখন সেখানের একজন আর্কের নাম বলে, আর্কে ছাড়া কেউ পারবে না। তখন নাজমুল খুব কষ্ট করে আর্কের সাথে যোগাযোগ করে। 5 মিনিটের ভেতরে সবকিছু ফিরিয়ে আনে, সাথে ডার্ক হ্যাকার টিমে লোকেশন বের করে তাদের ধরিয়ে দেয়। তখন সেখানে চিফ আরকে তাদের সাথে কাজ করার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু আরকে অস্বীকার করে দেয়। নাজমুল বলে কোনো দরকার লাগলে যেন তাকে জানাই। তানিশা বলে, আমার তো বিশ্বাস হচ্ছে না যে আরকে এর সাথে পুরো বাংলাদেশ কথা বলতে চায়। তাকে দেখার জন্য বাংলাদেশের প্রত্যেকটা হ্যাকার পথ চেয়ে বসে আছে, যাকে বস মনে করে তার দেখানো পথে হ্যাকিং জগতে আসা। সেই আরকে আমাদের বন্ধু হয়ে গেছিল, সেই আরকে আজ খুনের দায়ে এভাবে ছটফট করেছে। আরিয়ান, সত্যিই কি তুমি আরকে? নীল আর আদ্র আরিয়ানের মুখের দিকে তাকিয়ে থাকে। আরিয়ান মুচকি একটা হাসি দিয়ে বলে, খুব সাদাসিধে হয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্য আমাকে সাদাসিধে থাকতে দেয়নি। ভাগ্য আমাকে বারবার আমার অতীতে এনে দাঁড় করায়। আরিয়ানের কথা শেষ হওয়ার আগে আদ্র বলে, আপনি যদি আরকে হন তাহলে আমার প্রশ্নের উত্তর দেন। আমি শুনেছি আপনি প্রথমে জনগণের হয়ে কাজ করেছিলেন, পরে নাকি বাংলাদেশ ব্যাংক হ্যাক করে টাকা নেওয়ার চেষ্টা করেছেন, যার ফলে আপনি ধরা পড়ে যান। এটা কি সত্যি? আদ্রের কথা শুনে আরিয়ান হাসতে শুরু করে। হাসতে হাসতে নীলকে বলে, সিগারেট হবে নাকি? নীল পকেট থেকে সিগারেট বের করে দিতেই আরিয়ান সিগারেট ধরিয়ে ওপরের দিকে তাকিয়ে বলতে শুরু করে, যখন আমি ক্লাস 10-এ পড়ি তখন থেকেই হ্যাকিংয়ের অন্যরকম একটা নেশা কাজ করত। আমি খুব করে চাইতাম আমিও একজন বড় হ্যাকার হব। আম্মুর কাছ থেকে টাকা নিয়ে কিনে আনি কম্পিউটার, পিসি, বিভিন্ন জিনিস। আস্তে আস্তে হ্যাকিংয়ের রাজ্যে চলে যাই, গড়ে তুলি আরকে এর সাম্রাজ্য। আমাদের এলাকায় একজন ভাই থাকতো, তার নাম রাজ মাহমুদ। উনিও হ্যাকিংয়ে দক্ষ ছিল। এতটাই ভালো সম্পর্ক গড়ে ওঠে আমি যে আরকে ওনাকে ভার্সিটি লাইফ শেষ হওয়ার পর বলি, উনি আর আমি দুজনে মিলে হ্যাকিংয়ের সাহায্যে মানুষদের উপকার করতে শুরু করি। কিন্তু আমাদের পরিচয় কেউ জানতো না। কিছুদিন পর বাংলাদেশ সাইবার নিরাপত্তা ডার্ক হ্যাকার টিম নামে হ্যাকাররা আক্রমণ করে।
রাজ ভাইয়া সেদিন ছিল না। আমি একাই গিয়ে 5 মিনিটে সবকিছু ব্যাক এনে দেই, ডার্ক হ্যাকার টিমদের ধরিয়ে দেই। সেদিন আমি অনেক খুশি ছিলাম, কারণ নিজ দেশের জন্য কিছু করতে পেরে। তার কিছুদিন পর কে জানি আমার নাম ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের সব টাকা নিয়ে যায়। পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করে জেলখানায়। সেদিন রাজ ভাইয়া এসে বলে, আরিয়ান, কেমন দিনকাল চলছে? তোকে নিয়ে অনেক দিন চলবো মনে করেছিলাম, কিন্তু তোর সবটা জুড়ে আদর্শ আর আদর্শ। কোনো অন্যায় পথে চলবি না জানি, তাই আমি বাধ্য হয়েই তোকে ফাঁসিয়ে দিই। আর শোন, বাংলাদেশ ব্যাংক আমিই হ্যাক করি। ডার্ক হ্যাকার টিমের মেইন হ্যাকার সূর্য আমাকে 500 কোটি টাকা অফার করে তোকে ফাঁসানোর জন্য। আমি কি করতে পারি বল? এত টাকা হাতছাড়া করতে চাইনি। কথাগুলো বলে রাজ ভাইয়া উদাও হয়ে যায়। সেদিন আমি একেবারে ভেঙে যাই, কারণ যাকে সব কিছু মনে করতাম সে যখন বিশ্বাসঘাতকতা করে তখন কিছু বলার থাকে না। সেদিন ওনাকে আমি কিছু বলতে পারিনি। হুট করে মনে হয় নাজবুল ভাইয়ের কথা, অনেক কষ্ট করে ওনার সাথে যোগাযোগ করি। উনি আমাকে নির্দোষ প্রমাণ করে। সেদিনই সব কিছু ছেড়ে দিয়ে গেমস খেলায় মনোযোগ দেই। আর তোদের সাথে পরিচয়, আর আমাকে তোরা আপনি করে বলিস না। আরিয়ানের কথায় তারা বুঝতে পারে আরিয়ান তার জীবনে অনেক বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে। নীল আরিয়ানের কাছে জিজ্ঞেস করে, আচ্ছা, সবই বুঝলাম। তাহলে তোর রাজ মাহমুদ ভাইয়া কোথায়? মানে ওনাকে ধরতে পারিসনি? ধরতে চাইলে কবেই ধরে ফেলতাম। ওনাকে ধরতে চাইনি, কারণ যে বিশ্বাস নিয়ে খেলে তাকে কিছুই বলার নেই। আপন হয়ে যে পিছনে ছুরি বসিয়ে দেয় তাদের দিকে ফ্যালফ্যাল করে তাকানো ছাড়া কিছুই করার থাকে না। আর উনি ওই দিনই দেশ ছেড়ে মালয়েশিয়া চলে যায়। আচ্ছা, তোকে কি আমরা আর কে বলবো নাকি আরিয়ান বলবো? তানিশার কথায় সবাই হো হো করে হেসে দেয়। তখন আরিয়ান বলে, আর কে হতে চাই না, তবে হওয়ার কারণ হলো কিছু ইনফরমেশন দরকার। সেগুলো এখান থেকে পাওয়া যাবে। আমার কিছু পরিচিত মানুষ আছে, আর নাজমুল ভাইয়ের কাছ থেকে সাহায্য পাওয়া যাবে। কথাগুলো বলে আমি নাজমুলকে একটা জিনিস ইমেইল করি। একটু পর রিপ্লাই আসে। নীল আমাকে প্রশ্ন করে, কি ইমেল করছিস? আমাদেরকে একটু বল। আমাকে যে গাড়িটা ফলো করেছে সেটা কার নামে রেজিস্টার করা সেটা জানতে হবে, কারণ তোরা বলেছিস এমপির ছেলের। আসলে কি তাই? তবে এখন কনফার্ম হলাম সেটা এমপির ছেলের। তাহলে আমাদের প্রথম কাজ হবে এমপির ছেলেকে ফলো করা। তাকে কোথায় পাওয়া যাবে? এমপি ছেলেকে বারে পাওয়া যাবে। সে মেয়েদের প্রতি আসক্ত, সেখানে প্রতিদিন পাওয়া যায়। তাহলে তো হয়েই গেল। আমরা সবাই আজকে বাড়ি যাব, গিয়ে দেখব কাহিনী কি। আদ্র কথা শেষ হওয়ার আগেই তানিশা তাদেরকে বলে, সব কিছু গুছিয়ে এক্ষুনি বের হতে হবে, কারণ পুলিশ আমাদের লোকেশন পেয়ে গেছে। তানিশার কথা শুনে সবাই তাড়াতাড়ি বের হয়ে যায়। নীল তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসে। গাড়ির মাঝে আদ্র বলে, পুলিশ আসতেছে, তুই কিভাবে জানলি বল? আরে গাধা, আমি আমাদের সব জায়গায় সিসিটিভি ফুটেজ হ্যাক করেছিলাম, সেখানেই দেখতে পেয়েছি পুলিশ আসতেছে। তানিশের কথা শেষ হওয়ার আগেই তাদের গাড়িতে আরেক গাড়ি এসে জোরে ধাক্কা মারে। নীল কোনো রকম সামলে নেয়। গাড়িটা থেকে অজস্র গুলি ছুটতেছে। এটা পুলিশের গাড়ি না, তাহলে কার গাড়ি হতে পারে? আদ্র কান্না করে দিয়েছে। বলে, আমি নতুন নতুন প্রেম করেছি, মনে হচ্ছে আমার সংসার করা হবে না। আম্মু, তোমার ছেলে আর বাঁচবে না। তোর নটাঙ্কি বন্ধ কর। আমিও নতুন নতুন বিয়ে করেছি। চুপ কর শালা, বাঁচার চিন্তা কর। তারা দুজন প্যাচাল পাড়া শুরু করেছে। আরিয়ান গাড়িটা কার দেখার চেষ্টা করে। গাড়িতে থাকা লোকটাকে দেখে আরিয়ান স্তব্ধ হয়ে যায়, কারণ গাড়িতে ছিল হাত কাটা স্বপন। আরিয়ান বুঝতে পারে না হাত কাটা স্বপন কিভাবে বের হলো, আর তাকে কেন মারতে চাইছে। জেলের সামান্য ঘটনার জন্য তো তাকে এভাবে মারতে আসার কথা না। আরিয়ানের মাথায় কিছুই যায় না। তখনই হাত কাটা স্বপন আরিয়ানের গাড়ির টায়ারে গুলি ছোড়ে, যার ফলে গাড়ি বন্ধ হয়ে যায়। আদ্র তো ভয়ে মাখামাখি, বাকিরাও আতঙ্কে আছে। সবার হাতেই গান, তাদের দিকে তেড়ে ফুড়ে আসছে। আরিয়ান সবাইকে শান্ত হয়ে বসতে বলে। আরিয়ান নিজে গাড়ি থেকে বের হয়ে যায়। হাত কাটার স্বপন সামনে এসে দাঁড়াতে, তোর প্রাণ কই মাছ রে? তোকে জেলখানায় মারতে চেয়েছিলাম, কিন্তু তোর কলিজা আছে তাই এই পর্যন্ত চলে আসছিস। তোর প্রশংসা করতে হয় রে, তবে আর দৌড়াতে পারবি না। এখন তোকে মেরে বসকে খবরটা জানাতে পারলি আমি পাবো টাকা। হা হা হা।
আরিয়ান বুঝতে অসুবিধে হয়নি, তার সাথে ঘটে যাওয়ার সবকিছু পরিকল্পিত ছিল। আর হাত কাটার স্বপন তার সাথে খারাপ ব্যবহার করত তাকে মারার জন্যই। আর হাত কাটার স্বপন তার বসের কথায় আবার তাকে মারতে এসেছে। আরিয়ান হাসতে শুরু করে। কিরে, মরার কথা শুনলে সবাই কান্না করে আর তুই হাসছিস? পাগল হয়ে গেলি নাকি রে? মরবে তো, তবে আমি না, তুই। আর কে কি জিনিস আজ তোকে বোঝাবো। আর কি নামটা শুনে স্বপন পিছিয়ে যায়। এর সুযোগে আরিয়ান লাঠি দিয়ে পিস্তলটা নিয়ে নিমিষেই তার সাথে থাকা লোকগুলোকে শুট করে দেয়। স্বপন অবাক হয়ে যায়, তার সাথে গাড়িতে থাকা তানিশা, আদ্র, নীল সবাই অবাক। আরিয়ান স্বপনের মুখে লাগাতার পিস্তলের পেছনটা দিয়ে বাড়ি দিচ্ছে, নাক ফিটে গলগল করে রক্ত পড়ছে। তবুও বেচারা বসের নাম বলে না। এক পর্যায়ে আরিয়ান মুখের ভেতরে পিস্তল ঠেকিয়ে ধরে। স্বপন ভয়ে মাথা নাড়িয়ে বলে বসের নাম বলবে। যখনই নাম বলবে তখনই বাইক দিয়ে দুজন লোক এসে স্বপনের কপাল বরাবর শুট করে। সাথে সাথে স্বপন মারা যায়। আরিয়ান বাইকের পেছনে দৌড়ায়, লাভ হয়নি। রাগে পিস্তলের সব বুলেট ওপরে ছুটতে শুরু করে। কাঁধে কারো স্পর্শের পেছনে তাকিয়ে দেখে বাকিরা সবাই তার পেছনে দাঁড়িয়ে আছে। নীল বলতে লাগে, আচ্ছা, আমরা যে আরকে চিনতাম, তুই কি আসলেই সেই আরকে? যদি তাই হতো তাহলে আমরা আরকে সম্পর্কে যা শুনেছি সবই কি মিথ্যা? আমরা তো ঠান্ডা মাথার মাস্টার মাইন্ড আরকে কে চিনি, যে কখনো না রেগে ঠান্ডা মাথায় চিন্তা করে। নীলকে থামিয়ে আদ্র বলে, আরিয়ান, তুই আর কে হয়ে চিন্তা কর। আমাদের হাতে আরেকটা ক্লু আছে। এমপির ছেলে, তাড়াতাড়ি যেতে হবে, না হয় দেরি হয়ে যাবে। আমাদের শেষ ভরসা এমপির ছেলে। বারটা খুঁজতে খুঁজতে তাদের অনেকটা দেরি হয়ে যায়। আবার পুলিশ তাদের পেছনে আছে। তারা কেউ বুঝতে পারছে না এই পুলিশ হঠাৎ কোত্থেকে উদয় হচ্ছে। তারা বাড়ি গিয়ে দেখে সেখানে কেউ নেই, আর সবকিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। এমপির ছেলের লাশটা ফ্লোরে পড়ে আছে, পুরো শরীর রক্তাক্ত, খুব বাজেভাবে মারা হয়েছে। আরিয়ান তাদের সবাইকে নিয়ে তাড়াতাড়ি বের হয়ে যায়, কারণ এখন পুলিশ আসার সম্ভাবনা বেশি। তারা সবাই আদ্রের বাড়িতে চলে যায়, কারণ আদ্রের ফ্যামিলি তার সাথে থাকে না, একা থাকে। আমরা যেখানে যাচ্ছি সেখানে পুলিশ হাজির। গুন্ডা পান্ডা এসে হাজির হয়ে যায়। আমার মনে হচ্ছে আমাদের পেছনে লোক লাগানো আছে। আদ্র কথা শুনে নীল বলে, আমারও সেম মনে হচ্ছে। কিভাবে তারা হাজির হয়ে যাচ্ছে, আর পুলিশ তো পিছুই ছাড়ছে না। আমরা সবাই বিপদে আছি, শেষ ভরসাও হারিয়ে ফেলেছি। নীলের কথায় ফোরন কেটে তানিশা বলে, আমার কাছে মনে হচ্ছে না আমাদের কেউ ফলো করছে। আমি লক্ষ্য রেখেছি হুটহাট পুলিশ আসছে, তবে কাউকে ফলো করতে দেখিনি। আর বারে যাব এটা আমরা ছাড়া কেউ জানে না। তাহলে সেখানে এমপির ছেলেকে কে মারলো? তানিশের কথায় আরিয়ানের কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে। তখনই তার মনে পড়ে যায় তার গলায় তার মায়ের শেষ চিহ্ন লকেটের কথা। লকেটটায় একটা চুমু দিয়ে আরিয়ান হাসতে শুরু করে আর বলে, আমাদের রাজ্যটা একদম রাফিয়ান রাজ্যের মতোই। কে কাকে মেরে তার স্থান নিতে চায় কেউ জানে না। তবে শেয়াল যতই চালাক হোক, জঙ্গলের রাজা সিংহই থাকে। এটা আমার রাজ্য, রাজা ছিলাম, রাজা থাকবো। রাস্তার কুকুররা দূর থেকে ঘেউ ঘেউ করতে পারবে, কাছে এসে লড়াই করার শক্তি লাগে না। আরিয়ানের কথায় আগামাথাকে বুঝতে পারল না, সবার মাথার উপর দিয়ে গেল। তবে তারা বুঝতে পেরেছে আরিয়ান তার আগের রূপ ধারণ করবে, যে রূপের সবার প্যান্ট নষ্ট হয়ে যায়। এদিকে রাজ মালয়েশিয়া থেকে ছটফট করছে। সেখানে নিজের একটা গ্যাং তৈরি করেছে। রাজ মাহমুদ নামটা সবার জন্য এক আতঙ্ক। তবে আরিয়ানের সাথে বেইমানি করার পর সব সময় তার একটা খারাপ লাগা কাজ করে। আরিয়ান তাকে অনেক বিশ্বাস করত, কিন্তু সে বিশ্বাসের মর্যাদা দিতে পারেনি। রাজের ভাবনার মাঝে তার ফোনটা বেজে ওঠে। তাকিয়ে দেখে অনেকদিন পর ডার্ক হ্যাকার কিং এর লিডার সূর্য তাকে ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করতে বলে, রাজ, তোমাকে আমার দরকার। তুমি হয়তো জানো আরিয়ানকে চিফ নাজমুল ছাড়িয়ে নিয়েছে, কিন্তু ডার্ক হ্যাকার টিমদের সাথে আমার একমাত্র আদরের ছোট ভাইটাও ছিল। আরিয়ানের জন্য আমি আমার ভাইটিকে হারিয়ে ফেলি, তাই সেদিন তোমাকে টাকা দিয়ে আরিয়ানকে জেলে পাঠাই, লাভ হয়নি। তাই আবার একটা নতুন গেম, আরিয়ানকে ফাঁসিয়ে দিই। কিন্তু আরিয়ানের কই মাছের প্রাণ, সেখান থেকেও বেঁচে গেল। তুমি দেশে আসো, আরিয়ানকে মারার জন্য তোমাকে আমি যত টাকা লাগে দিব। তার বিনিময়ে আরিয়ানের লাশ আমার সামনে দেখতে চাই। সূর্যের কথা শেষ হতেই রাজ বলে, আপনি হয়তো জানেন রাজ মাহমুদ টাকার বিনিময়ে সবকিছু করতে পারে। আমার ডিকশনারিতে টাকার আগে কিচ্ছু নেই। জব পয়সা কি বাত আতি হে
अब मैं सब कुछ करने के लिए तैयार हूँ। आई एम कामिंग। কথাগুলো বলে রাজ কলটা কেটে দেয়। এদিকে সূর্য পায়ের ওপর পাতুলে সিগারেটে টান দিয়ে ধোঁয়াগুলো উপরে ছুঁড়ে মেরে বলতে লাগে, মাস্টার মাইন্ডের জগতে কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। টাকার বিনিময়ে ভাই ভাইকে মারতেও দুবার চিন্তা করে না। পুরো গেমটা আমার। আর কে তুই? আরিয়ান। সে কবে থেকে জানি আমি। প্রথমে মনে করেছিলাম তোকে আমার দলে নিয়ে কাজ হাসিল করব, কিন্তু তুই হলি বিষাক্ত সাপ, তাই তোর উপহার মৃত্যু। আরিয়ান কেন হঠাৎ তার মায়ের দেওয়া লকেটে চুমু খেলো? সূর্য মূলত কে এই গল্পে? মাস্টার মাইন্ড আরিয়ান নাকি অন্য কেউ? রাত প্রায় 2টা ছুঁই ছুঁই। রাতের নির্জনতায় শহরটা স্তব্ধ। শহরে বেশিরভাগই মানুষ ঘুমে কাতর। আরিয়ান মুখে সিগারেট গুজে বেলকনি দিয়ে দূর আকাশের দিকে তাকিয়ে আছে। কত না নিষ্ঠুর এই জগৎ। যতই পেছনে ছেড়ে আসতে চায়, ততই বাস্তবতা তাকে তার নিষ্ঠুর জগতে এনে দাঁড় করায়। সে চায় না অন্ধকার জগতে আবার এসে তাণ্ডব চালাতে, তবে তাকে বাধ্য করেছে। আরিয়ান তার মায়ের শেষ চিহ্ন লকেটের দিকে তাকিয়ে বাঁকা একটা হাসি দিয়ে ল্যাপটপের সামনে বসে কাজ করতে শুরু করে। কাজ শেষ করে অট্টহাসিতে ফেটে পড়ে। তার হাসির আওয়াজ এতই তীব্র ছিল, তানিশা ঘুম থেকে উঠে যায়। আস্তে আস্তে বেলকনিতে এসে দেখে আরিয়ান ল্যাপটপের সামনে বসে হাসতেছে। তানিশা আরিয়ানের পেছনে এসে দাঁড়িয়ে থাকে। কার উপস্থিতি টের পেয়ে তাকিয়ে দেখে তানিশা। আরিয়ান বলে, তানিশ, ওই দূর আকাশের দিকে তাকিয়ে দেখ। তারা শূন্য আকাশটা কেমন কালো আকৃতি ধারণ করেছে। একটু আগে কত সুন্দর তারা চাঁদ সহ ছিল, কিন্তু সময়ের ব্যবধানে পাল্টে গেল। জানিস তানিশ, আমি চাইনি কালো দুনিয়াতে যেতে, কিন্তু ওরা আমাকে ভালো থাকতে দেয়নি। এক একজনকে কুত্তার ন্যায় দৌড়িয়ে দৌড়িয়ে মারবো। আমি আমার কালো দুনিয়ায় আবার ব্যাক করব। কথাগুলো বলে আরিয়ান হো হো করে হাসতে থাকে। তানিশা আরিয়ানের পাশে জায়গা করে বসে। আরিয়ানের কাঁধে হাত দিয়ে বলতে শুরু করে, আরিয়ান, তুই একটা জিনিস সব সময় মনে রাখবি। তুই সাধারণ কেউ না, তুই সাধারণের মাঝে অসাধারণ একজন। আর তোর মন মানসিকতা সম্পর্কে যতই বলবো কম হয়ে যাবে। আর কে কেমন পুরো বাংলাদেশের মানুষ জানতো। এটাই তো সুযোগ। নিজের আগের পরিচয়ে ফিরে গিয়ে ময়লা লাগানো মানুষগুলোকে তার স্থানটা দেখিয়ে দে। আর তোর মায়ের খুনের সাথে তোকে জেলে নেওয়া লোক একটা কেউ ছাড়বি না। আমরা তোকে সব সময় সাপোর্ট করব। তানিশার কথায় আরিয়ান একটু হাসে। এদিকে ডার্ক ওয়ার্ল্ডের অন্যতম হ্যাকার রাজ মাহমুদ বাংলাদেশে এসে পা রাখে। সূর্য তাকে পিক আপ করার জন্য আসে। রাজ সূর্যের ফার্ম হাউসে আসে। আরিয়ান মাহমুদকে মারার জন্য পরিকল্পনা করতে থাকে। রাজ মাহমুদ জানে আরিয়ান কোনো পাতি খেলোয়াড় না, তার সাথে খেলতে হলে কলিজার প্রয়োজন। আরিয়ান ডার্ক ওয়ার্ল্ডের সব থেকে ভয়ঙ্কর একজন হ্যাকার। সূর্য রাজকে বলে, রাজ, আরিয়ানকে যেভাবেই হোক মারতে হবে। তার জন্য আমার ব্যবসা সহ আমার ভাইটাকে হারিয়েছি। আমি আরিয়ানের লাশ দেখতে চাই। তার বিনিময়ে সবকিছু তোমাকে দিব। সূর্যের কথা শুনে রাজ মাহমুদ হাসতে শুরু করে। রাজের কাছে সূর্যের কথাটা পান ছাড়া কিছুই মনে হলো না। রাজ বলে, সিংহের রাজ্যে এসে সিংহকে মারার চিন্তা করা নিতান্তই বোকামি। সিংহ এমন একটা প্রাণী যার গর্জনে জঙ্গলের সব প্রাণীর আত্মা শুকিয়ে যায়। ভয়ঙ্কর প্রাণীও সিংহের ভয়ে কাঁপাকাঁপি লাগিয়ে দেয়। আরিয়ান হচ্ছে একটা জলজান্ত সিংহ। এত সহজে তাকে মারা যাবে না। আচ্ছা সূর্য সাহেব, আমাকে একটা খবর দিতে পারবেন? রাজের কথায় সূর্য মাথা নাড়িয়ে বলতে, আমাদের হ্যাকিং জগতের সাথে ভয়ঙ্কর একটা মাফিয়ার আবির্ভাব হয়েছিল। কয়েক মাসে তাদের নাম ডাক বিভিন্ন দেশে ছড়িয়ে গিয়েছিল, যার নাম ছিল ডেভিল কিং। তার বিষয়ে আমাদের কিছু বলতে পারবেন? ওর কথায় সূর্য বলে, ডেভিল কিং হুট করে হারিয়ে যায়, তবে ডেভিল কিংকে কেউ দেখেনি। আমাদের যেমন সাইবারের রাজত্ব, তেমন ডেভিল কিং এরও ছিল মাফিয়া জগতের রাজত্ব। আচ্ছা, তুমি ডেভিল কিং এর কথা কেন জিজ্ঞেস করছো? কারণ আরিয়ানকে মারতে হলে কোনো মাফিয়ার সাহায্য নিতে হবে। মাফিয়াদের কাজ টাকার বিনিময়ে কাজ করা। আমার টিম সহ একজন মাফিয়াকে লাগবে। মিস্টার কিং নামে বর্তমান একদল মাফিয়া আছে, যারা পুরো বাংলাদেশের নিজেদের টিম দিয়ে ঘেরাও করে রেখেছে। তাদের সাথে কথা বলা দরকার। তারা সঙ্গ দিলে আরিয়ানকে মারতে আমার সহজ হয়ে যাবে। সূর্যের কথা শুনে রাজ ঠোঁট বাঁকিয়ে হাসতে থাকে, কারণ রাজ মাহমুদকে এমন কোনো মানুষ নেই চিনে না। এদিকে আরিয়ান তানিশার সাথে গল্প করে ঘুমাতে চলে যায়।
নীল সকালে উঠে সবাইকে জাগিয়ে দেয়, কারণ তাদের কাছে কোনো রকম ক্লু নেই। আরিয়ানের সাথে হয়তো তাদের জীবনটাও শেষ হয়ে যাবে। সবাই চিন্তিত, শুধু আরিয়ান বাদে। আরিয়ান সবাইকে নিয়ে একটা জঙ্গলে চলে যায়, ভয়ঙ্কর একটা জায়গা। দিনের সময় বিদঘুটে অন্ধকার। আরিয়ান তাদের নিয়ে জঙ্গলের একেবারে ভেতরে গাড়ি থামায়। আজও এমনিতেই ভীতু, সে তো নীলকে এক প্রকার জড়িয়ে ধরে আছে। নীল সহ্য করতে না পেরে বলেই বসল, কিরে আদ্র, আমি কি তোর গার্লফ্রেন্ড লাগি নাকি? যেভাবে আমাকে জড়িয়ে ধরে আছিস, আমার বিবাহিতা বউও আমাকে এভাবে ধরেনি। নীলের কথায় তানিশা জোরে হেসে দেয়। আদ্র লজ্জায় পড়ে যায়। তানিশা আরিয়ানকে বলে, আরিয়ান, তুই আমাদের কোথায় নিয়ে যাচ্ছিস একটু বলবি? এই ভয়ঙ্কর জঙ্গল দেখে গা শিউরে উঠতেছে। তানিশের কথায় আরিয়ান থমকে যায়। আরিয়ানের সাথে সাথে তারাও দাঁড়িয়ে যায়। আরিয়ান জঙ্গলের ভেতরে একটা গুহায় প্রবেশ করে। আরিয়ান সাইডে একটা বাটন চাপ দিতে গুহাটা কেঁপে ওঠে। আস্তে আস্তে একটা দরজা খুলে যায়। আরিয়ান তাদের নিয়ে ভেতরে প্রবেশ করে। সবাই আরিয়ানের এই সিক্রেট রুমটা দেখে ভয় পেয়ে যায়, কারণ এই রুমটা দেখে সবাই বলবে এটা ভয়ঙ্কর কারো রুম। আরিয়ান কম্পিউটারের সামনে বসে হাসতে থাকে। আরিয়ানের হাসির শব্দ শুনে বাকিদের মাথায় কিছুই যায় না। তানিশা বলে, তুই এভাবে হাসছিস কেন? মাঝে মাঝে তোর যে কি হয়ে যায় বুঝি না বাপু। রাজ্যটা আমার, আমি আমার রাজ্যের রাজা। আমাকে মারার জন্য নতুন একটা ফন্দি আটতে ব্যস্ত কাকশিয়ালের দল। রাজ বাংলাদেশে এসেছে, মনে করেছি তাকে ছেড়ে দিব, কিন্তু রাজের কপালে ছাড় নেই, তাই আবার আমার রাজ্যে এসে আমাকে মারার ফন্দি আটতে ব্যস্ত হয়ে পড়েছে। তোমাদের এখানে আনা এই রুমটার পাওয়ার বাটনে আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া, আমার হাত ছাড়া কেউ খুলতে পারবে না, তাই এটা নিরাপদ জায়গা। আমার মাইন্ড স্টাইল দেওয়ার পালা। হা হা হা। বেশ অনেকদিন চলে যায়। এমআরের লোকেরা আরিয়ানকে পাগলের ন্যায় খুঁজে চলেছে। রাজ আর সূর্য তাদের ফার্ম হাউসে বসে সিগারেটের ধোঁয়া আকাশে উড়াচ্ছে। রাজ বলে, আরিয়ান হয়তো গা ঢাকা দিয়েছে, তাকে খুঁজেই পাচ্ছি না। একদিকে পুলিশ, অন্যদিকে মাফিয়ার লোক, শালা বেঁচে যাবে কিভাবে? রাজের কথায় সূর্য হাসতে থাকে। হাসতে হাসতে রাজকে বলে, রাজ, ঢাকা সিটিতে 105 নম্বর বাড়িতে তোমার লোক পাঠাও, আরিয়ানকে সেখানে পাবে, কোনোভাবে যেন বাঁচতে না পারে। সূর্যের কথায় রাজ অবাক হয়ে যায়, কারণ সূর্য জানে কিভাবে আরিয়ান সেখানে আছে। রাজ প্রশ্ন করতে যাবে, তখনই সূর্য বলে, কিছু কিছু জিনিস অজানা ভালো, থাক না অজানা হয়ে তোমার লোক পাঠাও, আরিয়ানকে যেন সেখানে শুট করে দেয়। রাস্তার লোকদের পাঠিয়ে দেয়। একটু পর একজন লোক খবর দেয় আরিয়ানকে সেখানে ঘুমন্ত অবস্থায় পায়, আর ঘুমের মাঝেই শুট করে দেয়। কথাগুলো শুনে তাদের কারোরই বিশ্বাস হয় না। তারা দুজন আরিয়ানকে সব চোখে দেখার জন্য চলে যায়। তারা গিয়ে বিস্ময়ভাবে তাকিয়ে থাকে, কারণ তাদের সামনে আরিয়ানের লাশ। দুজনেই খুশি, কারণ মাস্টারমাইন্ডের জগৎ থেকে আরিয়ানকে সরিয়ে দিয়েছে। সকালবেলা নীল, আদ্র, তানিশা ঘুম থেকে উঠে সেখানে টিভিটা অন করতেই নিউজে দেখতে পায় আরিয়ানের মৃত্যুর খবর। তারা আরিয়ানকে খুঁজতে শুরু করে। তখনই তাদের সামনে একটা খাম দেখতে পায়, সেখানে লেখা, তোরা আমাকে মাফ করে দিস রে, আমি আমার জন্য তোদের ভবিষ্যৎ, তোদের জীবন নষ্ট করতে পারবো না। আর শোন, ভেতর থেকে দরজা খোলা যায়, তোরা তোদের জায়গায় চলে যাস, বেঁচে থাকলে আবার দেখা হবে। লেখাগুলো পড়ে তারা সবাই কান্নায় ভেঙে পড়ে, কারণ আরিয়ান তাদেরকে ঘুমের মাঝে রেখে চলে যায়। তারা বিশ্বাস করতে পারে না। তানিশা চিল্লিয়ে কান্না করতে থাকে আর ফিসফিস করে বলে, আরিয়ান, তোকে ভালোবেসে ফেলেছি, বলতেও পারলাম না। তুই কিভাবে এভাবে চলে যেতে পারলি? ছোট সময় থেকে যাকে চেয়েছি তাকেই হারিয়েছি, আজ তোকেও হারিয়ে ফেললাম। আরিয়ান কি সত্যি মারা গেছে? আর মারা গেলে তার প্রতিশোধ নিবে কে? নাকি এটা আরিয়ানের মাইন্ড স্টাইল? কি হবে সামনে? তখনই আদ্র বলে, নীল রহস্যের মাঝে এসে আমরা সবাই আটকা পড়েছি। হঠাৎ করে আরিয়ানের চলে যাওয়া, আরিয়ানের মতো মাস্টারমাইন্ড খেলোয়াড়কে শুট করে মেরে ফেলা, কে জানি, এগুলো সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আর তানিশা, সেই শুরু থেকে আমরা বুঝতে পেরেছি তুই আরিয়ানকে ভালোবেসে ফেলেছিস। আর কি করার, ভাগ্যকে মেনে নিতে হয়। আদ্রের কথা শুনে তানিশা চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু মাটিতে গড়িয়ে পড়ে। চোখগুলো অসম্ভব ফুলে গেছে। তানিশা দেখতে অসম্ভব সুন্দর, কান্নার কারণে পুরো মুখ, নাক লাল হয়ে গেছে। পরক্ষণেই রাগের আভা চোখ মুখে ফুটে ওঠে। তানিশা বলে, আরিয়ানকে যারা মেরেছে তাদের সব কয়টাকে কুত্তার মতো দৌড়িয়ে মারবো। আজ থেকে শুরু হবে সাইবার আক্রমণ, কাউকে শান্তিতে থাকতে দিব না। তানিয়ার কথা শুনে শান্তশ্রেষ্ঠ নীল কান্নামাখা কণ্ঠে বলে ওঠে, তানিশা আর আদ্র,
আরিয়ানকে এই অল্প দিনে ভাইয়ের স্থান দিয়েছিস। তার এমন অবস্থার জন্য আমারও কষ্ট হচ্ছে, কিন্তু তাড়াহুড়ো করে যা করব সবই ভুল হবে। তাই শান্ত হয়ে মাস্টার প্ল্যানিং করতে হবে, কারণ আরিয়ান কোনো সাধারণ কেউ না। আরিয়ান হচ্ছে মাস্টার মাইন্ড জগতের কিং আরকে। তাকে সাধারণ কারোর পক্ষে মারা সম্ভব না। নীলের কথায় তারা দুজন কিছুটা বুঝতে পারে তাড়াহুড়ো করে কোনো কিছু করা যাবে না। তারা তিনজন ভয়ঙ্কর এই জঙ্গল থেকে বের হয়ে যায়। এভাবে বেশ কিছুদিন চলে যায়। রাত 2টা ছুঁই ছুঁই। এমআর কিং মিস্টার নাসিফ একটি বারে বসে আছে। রাজের কাছ থেকে সুপারি নিয়ে কাজ তাদের ঈদের দিনের সমান। মদ খেয়ে ডাল হয়ে বারে বসে আছে। তার সাথে বেশ কয়েকজন চেলাপেলা আছে। মদ খাচ্ছে আর বলছে, তারা দুজন কত বোকা। রাজ মাহমুদের নাম শুনলেই সাধারণ মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। সে রাজ মাহমুদ আমাকে সাধারণ একজনকে মারার জন্য 10 কোটি টাকা দিল। রাজ মাহমুদ বললে এমনিতেই করে দিতাম, আর সে 10 কোটি টাকা দিল। কথাগুলো বলে এমআর কিং নাসিব অট্টহাসিতে লুটে পড়ে। এদিকে একজন আগন্তুক বাড়ি প্রবেশ করে। কালো কোট, কালো প্যান্ট, মাথায় কালো হুডি, একেবারে রিয়েল মাফিয়া যেন এখানে প্রবেশ করেছে। আগন্তুকটা বাড়ি প্রবেশ করে নাফিসের সামনাসামনি বসে। এক নিঃশ্বাসে বিয়ারের বোতলটা খালি করে ফেলে আর নাফিসের দিকে তাকিয়ে বলে, একটা রাজ্যের মধ্যে হাজারের অধিক শত্রু থাকে। রাজাকে সিংহাসন থেকে নামানোর জন্য হাজার মানুষের প্রচেষ্টা থাকে, তবুও কিন্তু রাজা অনায়াসে তার রাজ্য পরিচালনা করে যায়। কারণ কাক শিয়ালকে দেখে সিংহ ভয় পায় না। তোরা আগুনে হাত দিয়ে ফেলেছিস, তোদের মৃত্যুটা খুব ভয়ানক হবে। সাধারণ কেউ দেখলে তাদের প্যান্ট জায়গায় নষ্ট হয়ে যাবে। উপরে ভালো থাকিস। আগন্তুকটা কথাগুলো বলে কোমর থেকে লম্বা একটা তলোয়ার বের করে। তাদের কথা বলার সুযোগ না দিয়ে একের পর একে কোপাতে শুরু করে। কারো হাত তো কারো মাথা। কয়েক মিনিট পুরো বারটা যেন শ্মশানে পরিণত হয়। সবার রক্ত যেন নদীর স্রোতের ন্যায় বয়ে যাচ্ছে। আগন্তুকের সমস্ত শরীর রক্তে মাখামাখি হয়ে আছে। শুধু লাল আভার ন্যায় চোখগুলো দেখা যাচ্ছে। সবাইকে শুয়ে মুখ দিয়ে সিগারেট উচ্চারণ করতে বার থেকে একজন কর্মচারী দৌড়ে সিগারেট দিয়ে যায়। আগন্তুকটা ঠোঁটের কোণে সিগারেটটা লাগিয়ে হাসতে শুরু করে। ধোঁয়াগুলো উপরের দিকে ছেড়ে দেয়। বসা থেকে উঠে বার থেকে বের হয়ে অন্ধকারে মিলিয়ে যায়। সকালবেলা নিউজের হেডলাইন হয়, পাহাড়ি অঞ্চলে একটা বারে এমআর কিং নাফিস সহ যারা বাড়ি ছিল প্রত্যেককে কুপিয়ে মারা হয়েছে। এমন খুন আর কখনো কেউ দেখেনি। হাত পা মাথা কারো জায়গায় নেই। কারো হাত আছে তো কারো মাথা নেই, পা আছে তো হাত নেই। সব থেকে বড় ব্যাপার হলো লাশের পাশে বড় বড় করে লেখা ডেভিল কিং ইজ ব্যাক। সকালবেলা নিউজটা দেখে রাজসহ সূর্যের হাত থেকে রিমোটটা পড়ে যায়। হাত কাঁপতে শুরু করে। হুট করে ডেভিল কিং কেন এলো আর এমআর কিংকে কেন মারলো তাদের মাথায় আসছে না। তারপরে সূর্যের ফোনে ব্যাংকের ম্যানেজার কল দিয়ে বলে, স্যার, আপনার অ্যাকাউন্টের সব টাকা কি জানি হ্যাক করে নিয়েছে। আমাদের কিছুই মাথায় যাচ্ছে না। এত টাইট সিকিউরিটি থাকা সত্ত্বেও কিভাবে হ্যাক করেছে। ম্যানেজারের কথাগুলো শুনে সূর্যের হাত থেকে ফোনটা পড়ে যায়। পাশে থাকা রাজ গম্ভীর হয়ে সূর্যের দিকে তাকিয়ে আছে। রাজ বলার আগেই সূর্য বলে, রাজ, আমার ব্যাংকের সকল টাকা কে জানি হ্যাক করে নিয়েছে। ব্যাংক থেকে টাকা হ্যাক করাটা কোনো চারটেখানি কথা না, বড় ধরনের কারো হাত আছে। কি করবো বুঝতে পারছি না। সূর্যের কথাগুলো শুনে রাজ হাসতে শুরু করে। হাসতে হাসতেই বলে, সূর্য, মাস্টার মাইন্ড জগতে টিকতে হলে সবসময় মাস্টার প্ল্যানিং করে চলতে হয়। আমাদের রাজ্যটায় একটা কথা প্রচলন, শেষ নিঃশ্বাস পর্যন্ত তোকে লড়তে হবে। যদি না লড়তে পারিস তাহলে রাস্তায় থাকা নেড়ি কুকুরগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে। আকাশ ভার্সিটি শেষ করে সে বাসার দিকে যেতে লাগলো। সাথে তার হারামি বন্ধুগুলো রয়েছে, ওদের সঙ্গে ফাজলামো করতে করতে আকাশ সে বাসায় চলে আসলো, আর তার বন্ধুরাও তাদের বাসায় চলে গেল। আকাশ বাসায় এসে দেখে বাসায় কেউই নেই। আকাশের আপন বলতে আকাশের ভাই ভাবি ছাড়া আর কেউই থাকে না। তার ভাবি কি বাসায় নেই? আকাশ এটা মনে মনে ভাবল। আকাশ বলতে না বলতেই ভিতরে প্রবেশ করলো, আর ভাবির রুমে উকি দিতেই হঠাৎ করে দেখতে পেল ভাবি উলঙ্গ অবস্থায় অজানা একটা ছেলের সঙ্গে শুয়ে আছে। এটা দেখার পরে
আকাশ কেমন যেন আকাশ থেকে পড়ল। আকাশ কি বলবে কোনো কিছু বুঝতে পারছে না। তারপরে আকাশ কোনো কিছু না বলে তার রুমে চলে আসলো। আর রুমে আসার পরে বিছানায় বসে পড়লো। আর বিছানায় বসে পড়ার পরে আকাশ ভাবতে লাগলো এটা সে কি দেখলো। এতজনকে মেরে এই পর্যন্ত এসেছিস, তোকেও তো কেউ না কেউ মারতে আসবে। তবে আরিয়ানকে তো উপরে পাঠিয়ে দিয়েছি, চিল থাক। নতুন শত্রুকেও তাড়াতাড়ি ধরবো। তবে খোঁজ লাগা, ডেভিল কিং আবার ব্যাক করলো কেন? রাজের কথাগুলো শুনে সূর্য একটু ভাবুক হয়ে পড়ে। রাজকে যতটা ভোলাভালা মনে করেছে, রাজ আসলে প্রকৃত একজন মাস্টার প্লেয়ার। তাকেও মাথা ঠান্ডা করে মাস্টার প্ল্যানিং করতে হবে। এদিকে বাংলাদেশের সাইবার টিম বের করতে পেরেছে ব্যাংক থেকে লেডি কুইন নামে একজন মেয়ে হ্যাকার ব্যাংক থেকে টাকাগুলো নিয়েছে। এই নিউজটা পুরো বাংলাদেশে ছড়িয়ে যায়। এতক্ষণ আগন্তুকটা টিভির সামনেই বসেছিল। নিউজটা দেখে মুখে অল্প হাসি ফুটে ওঠে, মুখ দিয়ে অস্পষ্ট সুরে বের হয়ে আসে, সাইকো কুইন। আপনারা হয়তো ভাববেন আগন্তুকটা আবার কে, তাহলে শুনুন। হুট করে হারিয়ে যাওয়া ডেভিল কিং হলো আগন্তুক ব্যক্তিটা। এদিকে একের পর এক খুন হতে শুরু করে। প্রত্যেক লাশের পাশে ডেভিল কিং ইজ ব্যাক লেখা, আর সেটাও তাজা রক্ত দিয়ে। সূর্যের মতো হ্যাকারও ভয়ে আতঙ্কে আছে, কারণ বেশ কয়েকদিন আগে তার একজন বিশ্বস্ত লোককে মেরে তার লাশের পাশে লেখা ছিল, চোখে দেখে মানুষগুলাও অতি অন্ধকারে ভয় আটকে ওঠে, কিন্তু সেই অন্ধকারেই চোখে না দেখা মানুষগুলো দিব্যি মুখে হাসির রেখা ফুটিয়ে চলতে পারে। আমি সেই অন্ধকার রাজ্যের রাজা। তোরা হ্যাকিং শিখে নিজেদের পাওয়ারফুল মনে করিস, তোদের মৃত্যুটা খুবই ভয়ঙ্কর হবে। হা হা হা। এই লেখাটা দেখার পর থেকে সূর্যের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। হুট করে ডেভিল কিং এর আগমন, তাদের হুমকি, আর কেনই বা তাদের এভাবে হুমকি দিচ্ছে কিছুই মাথায় আসছে না। তবে খুবই সতর্ক তারা। সোফায় বসে আছে রাজ আর সূর্য। সূর্যকে এভাবে গভীর চিন্তায় দেখে রাজ হাসতে হাসতে বলে, সূর্য সাহেব, একটা কথা জানেন তো? কান টানলে মাথা সুরসুর করে বেরিয়ে আসে। ডেভিল কিং কতটা ভয়ঙ্কর তা আমাদের দেখার দরকার নেই, তবে ডেভিল কিং এর দুর্বলতা কি তা জানতে হবে। প্রত্যেকটা মানুষের একটা করে দুর্বলতা থাকে। রাজ কথাগুলো বলে সিগারেট ধরিয়ে হাসতে থাকে। রাজের কথাগুলো শুনে সূর্য ভাবনার জগৎ থেকে বের হয়। রাজ ঠিকই বলেছে, প্রত্যেক মানুষের একটা করে দুর্বলতা থাকে। ডেভিল কিং এর হয়তো কোনো দুর্বলতা আছে। এদিকে রাজ সিগারেট টানতে টানতে সামনে ল্যাপটপ নিয়ে কাজ করতে করতে বলে, কথা ছিল আরিয়ানকে মেরেই আমি আমার বিস্তার করা রাজ্যে চলে যাব, কিন্তু এবার বিষয়টা ব্যতিক্রম। ডেভিল কিংকে মেরে তারপর বাংলাদেশ থেকে বের হব। সে যদি ডেভিল হয় তাহলে আমি সূর্য রাজের দিকে গভীরভাবে তাকিয়ে আছে। রাজ হাসতে হাসতে সূর্যের দিকে ভ্রু কুঁচকিয়ে বলে, আচ্ছা সূর্য সাহেব, রাশিয়ান দ্য কিং মাফিয়ার নাম শুনেছেন? রাজের কথায় সূর্য অবাক হয়ে যায়। সূর্য বুঝতে পারে রাজ কোনো সাধারণ খেলোয়াড় না, মাস্টার মাইন্ড জগতে নিখুঁত একজন খেলোয়াড়। সূর্য অবাক হয়ে বলে, রাশিয়ান দা কিং মালয়েশিয়া একজন বড় মাফিয়া টিম, যারা মালয়েশিয়ার সবকিছু নিজের দখলে নিয়ে গেছে। তা হঠাৎ রাশিয়ান দা কিং ওনার কথা জিজ্ঞেস করার কারণ? ওই রাশিয়ান দ্য কিং আর কেউ নয়, স্বয়ং আমি। রাজের কথা শুনে সূর্য অবাক হয়ে যায়। একের পর এক শক খেয়ে যাচ্ছে। তবে সূর্য বেশ খুশি। রাজ আর ডেভিল কিং এর মাঝে লড়াই করে যে বেঁচে থাকবে, তাকে সে মেরে সবকিছুই নিজে পরিচালনা করবে। এদিকে সাইকো কুইন 10 জন বিখ্যাত হ্যাকারকে ভাড়া করে এনে সূর্যের সব টাকা হ্যাক করায় আর সবার মাঝে ছড়িয়ে দেয় এটা সাইকো কুইন নামে একজনের কাজ। সাইকো কুইন সিদ্ধান্ত নেয় এবার রাজের বিষয়ে তথ্য বের করবে আর হ্যাকারদের বলে দেয় রাজের ওয়েবসাইট হ্যাক করার জন্য। টিমের সবাই লেগে যায়। সাইকো কুইনের কথা মতো একটু পরে ডেনিফ নামে একজন রাশিয়ান হ্যাকার সাইকো কুইনের উদ্দেশ্যে বলে, ম্যাম, ওনার ওয়েবসাইট হ্যাক করা আমাদের জন্য অসম্ভব। উনি অনেক বড় একজন হ্যাকার। ওনার সব সিস্টেম এমনভাবে সিকিউরিটি দেওয়া হয়েছে যে হ্যাক করার চেষ্টা করবে, উল্টো তার সব কিছু হ্যাক হয়ে যাবে। ডেনিফের কথায় সাইকো কুইন চিন্তায় পড়ে যায়। মনে মনে বলে, রাজ মাহমুদকে তো আমি ধরবই। সে আমার থেকে আমার ভালোবাসাকে ছিনিয়ে নিয়েছে। রাজ মাহমুদের ধ্বংসের কারণটা আমিই হব। সাইকো কুইন কাউকে ছাড়বে না। রাত প্রায় 1টা ছুঁই। ঘড়ির কাঁটাটা টিক টিক ভাবে আওয়াজ করতেছে। ডেভিল কিং চেয়ারে বসে সিগারেটে ধোঁয়া ওড়াচ্ছে। মাস্টার মাইন্ড জগতের একজন অংশ ডেভিল কিংও।
খেলাটা যখন মাফিয়া আর হ্যাকারদের মাঝে হয় তখন হয়তো পরিস্থিতিটা ভয়াবহ হবে। তাদের রাজ্যটাতে বেইমানি দিয়ে ভরপুর। চেয়ারের জন্য কে কাকে ওপরে পাঠাবে সবার অজানা। তবে এই রাজ্যে একটা কথার প্রচলন আছে, নিজের রক্তকেও বিশ্বাস করা যাবে না, কারণ এই রাজ্যে যে বিশ্বাস করবে সেই মারা পড়বে। ডেভিল কিং কালো কোট হুডি পরে বের হয়ে যায় অজানা গন্তব্যে। এদিকে বাড়ি বসে পুলিশ অফিসার অর্ণব সমান তালে বিয়ার খেয়ে যাচ্ছে। একেবারে মাতাল হয়ে বার থেকে বের হয়ে যায়। কোন রকম ড্রাইভ করে বাড়ির পথে রওনা দেয়। কিছু দূর যাবার পর কষে ব্রেক করে, কারণ রাস্তার মাঝে একজন মানুষ অবয়ব বসে আছে। গাড়ি থেকে নেমে, শালা চুদির ভাই, রাস্তার মাঝে বসে আছিস কেন? এক্ষুনি উপরে পাঠিয়ে দিতাম। পুলিশ অফিসারের কথাগুলো শুনে লোকটা হাসতে হাসতে বলে, পিপিলিকার ডানা গজায় মরিবার তরে। তোর ডানাগুলো বেশ বড় হয়ে গিয়েছে, সেটাই ছাঁটাই করতে এসেছি। এখানে একজন মরবে, আর সেটা হচ্ছিস তুই। আগন্তুকটা কথাগুলো বলে হুডিটা আর মুখে থাকা মাস্কটা সরিয়ে দেয়। পুলিশ অফিসার আগন্তুকটাকে দেখে চোখগুলো বড় বড় করে ফেলে। কিছু বলতে যাবে, তখনই আগন্তুকটা মুখের ভেতর পিস্তল ঠেকিয়ে সবগুলো গরম বুলেট তার মুখের ভেতর চালান করে দেয়। বুলেটগুলো অপর প্রান্ত দিয়ে বের হয়ে যায়। রক্তগুলো ছিটকে গড়িয়ে গিয়ে পড়ে। পুলিশ অফিসারের নিথর দেহ মাটিতে পড়ে থাকে। আগন্তুকটা হাসতে হাসতে অন্ধকারে মিলিয়ে যায়। এদিকে সকালবেলা নিউজে দেখাচ্ছে পুলিশ অফিসার অর্ণবকে ডেভিল কিং মুখের ভেতর লাগাতার গুলি করেছে, যার কারণে সেখানেই মারা যায়। সব থেকে আশ্চর্যের বিষয় হলো পুলিশ অফিসারের চোখগুলো যেন বের হয়ে আসার উপক্রম ছিল। মনে হয় সামনে কোনো ভয়ঙ্কর কিছু দেখেছে। নিউজটা দেখে রাজের চোখগুলো রক্তিম বর্ণ ধারণ করে। অর্ণব তাদের হয়ে কাজ করত, তাকেও ডেভিল কিং মেরে ফেলেছে। এটা আর মানা যাচ্ছে না। রাগে গজগজ করতে করতে ল্যাপটপ নিয়ে বসে। এদিকে গভীর চিন্তার পর সূর্য হাসতে থাকে। হাসতে হাসতে রাজকে বলে, অনেক হয়েছে কুকুর শিয়ালের খেলা, এখন মাঠে ভাগে সিংহের খেলা হবে। দেখা যাক টিকে বাঘ নাকি সিংহ। এদিকে লেডি কুইন পাগলের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে রাজের সবকিছু হ্যাক করা যায়। রাশিয়া থেকে যত হ্যাকারকে এনেছে সবাই রাজের ওয়েবসাইট হ্যাক করতে অস্বীকার করে, কারণ হ্যাকিং জগৎটা ভয়ঙ্কর থেকে ভয়াবহ। এই রাজ্যে একবার ধরা পড়লে হয়তো জেল, না হলে দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। ডেভিল কিং এর তাণ্ডবে একে একে মাফিয়া থেকে শুরু করে বড় বড় বিজনেসম্যানও মারা পড়েছে, আর যাদের খুন হচ্ছে সবাই বিভিন্ন 2 নাম্বারি কাজে জড়িত। রাজ একটানা 3 ঘন্টা ল্যাপটপের সামনে বসেছিল। টানা 3 ঘন্টা পর রাজের মুখে একরাশ মুচকি হাসি দেখা যায়। সূর্যকে পিছিয়ে থাপ্পড় দিয়ে বলে, চল, একজনকে হাতে পেয়েছি। তোর সব টাকা যে লেডি হ্যাকার হ্যাক করেছে তাকে ধরতে পেরেছি। আমার পূর্ব পরিচিত আস্তানায় আছে। রাজের কথা শুনে সূর্য খুশিতে আটখানা। তার এতগুলো টাকা যে নিয়েছে তাকে ধরতে পেরেছে। তারা দুজন বান্দরবনে চলে যায়। সেখানে রাজের পুরাতন আর পরিচিত গোডাউন, যেখানে রাজ আর আরিয়ানা একসাথে হ্যাকিং কাজটা চালাতো। তারা যেতে যেতে রাত 12টা বেজে যায়। নিস্তব্ধ এক রাস্তা, দূরে ল্যাম্পপোস্টের আলোটাও হালকা লাল আভার ন্যায় জ্বলে উঠছে। রাজ আর সূর্য কয়েক কদম দিয়ে একটা পুরাতন বাড়ির ভেতর প্রবেশ করে। বাড়ি বললে ভুল হবে, পুরাতন একটা গোডাউন। রাজ আর সূর্য ভেতরে প্রবেশ করতেই রাজের চেলাপেলারা চেয়ার এনে দেয়। রাজ দেখতে পায় হাঁটু ভাঁজ করে একজন মেয়েকে বেঁধে রাখা হয়েছে। মেয়েটি পুরো মুখ একটা কাপড় দিয়ে ঢাকা, যেন কোথায় এসেছে চিনতে না পারে। রাজ ইশারা করতেই মেয়েটির মুখ থেকে কাপড়টা সরিয়ে দেওয়া হয়। মেয়েটির মুখটা তার চুল দিয়ে ঢাকা। রাজ আবার ইশারা করে। একটা লোক মেয়েটির চুলগুলো সরিয়ে দেয়। রাজ মেয়েটিকে দেখে শকড হয়ে যায়, কারণ মেয়েটি রাজের পূর্ব পরিচিত। রাজের মুখ থেকে বেরিয়ে আসে, তানিশা। আপনারাও ঠিক ভাবছেন, লেডি কুইন আর কেউ না, আরিয়ানের ফ্রেন্ড তানিশা। তানিশা রাজের দিকে তাকিয়ে হাসতে শুরু করে আর বলে, রাজ মাহমুদ ওরফে বেইমান, আমাকে কি চিনতে পেরেছিস? আমি কে? রাজ হাসতে হাসতে বলে, তোকে কেন চিনবো না? তুই আরিয়ানের ভার্সিটিতেই পড়তি। তোকে প্রথম দেখাতেই আমি পছন্দ করে ফেলি, কিন্তু তুই সেই চুপচাপ স্বভাবের আরিয়ানকে পছন্দ করে বসলি। আরিয়ান নিজেও জানতো না ভার্সিটির সব থেকে সুন্দরী মেয়েটা তার জন্য পাগল। যখন শুনতে পারি আরিয়ান তোকে চিনেও না, তখনই মাস্টার প্ল্যান করি। তোকে বলি আরিয়ানকে দেখা না দিতে, আরো বলি আরিয়ান অন্য কাউকে ভালোবাসে। আমি যাকে পাবো না তাকে অন্য কারোর হতেও দিব না। রাজের এমন হাসি দেখে তানিশা বলতে শুরু করে,
তোর কি মনে হয় তৃতীয় জনের কথা শুনে আমি আমার ভালোবাসার মানুষকে ছেড়ে দিব? তুই বলার পর আমি আরিয়ানের সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করি। সব শেষে যখন জানতে পারি আরিয়ানের লাইফে কেউ নেই, সেদিন আমি অনেক খুশি হয়েছি। সিদ্ধান্ত নেই আরিয়ানকে প্রপোজ করব, কিন্তু আরিয়ানকে আমি আর ভার্সিটিতে খুঁজে পাইনি। বেশ কয়েকদিন পর আমি আরিয়ানের ব্যাপারে খোঁজ নিতে শুরু করি। ওই দিন খোঁজ নিয়ে আমি অবাক, কারণ আরিয়ান ছিল আর তাকে পুলিশ নিয়ে যায়। যখন শুনতে পাই তুই সাথে ছিলি, তখনই বুঝতে পারি এটা তোর একটা চাল। ওই দিন থেকে আরিয়ানের পিছু পিছু সর্বদা থাকতাম। দুবার আরিয়ানকে তুই ফাঁসিয়েছিস। তানিশা একটানে কথাগুলো বলে দম নেয়। এতক্ষণ তানিশা শুধু রাজের দিকে তাকিয়ে কথাগুলো বলেছিল। অপর পাশে তাকিয়ে তানিশা অবাক হয়ে যায়, কারণ রাজের পাশে আরিয়ানের উকিল তারেক রহমান বসে আছে। তানিশা বলেই বসে, আপনি আরিয়ানের উকিল তারেক রহমান না? তানিশার কথা শুনে যেন তারেক সাহেব মজা পায়, হাসতে হাসতে বলে, সবাই তো এক নামেই চিনে, বাংলাদেশের নাম্বার 1 ব্যারিস্টার তারেক রহমান। আর এছাড়াও আমার আরেকটা পরিচয় আছে। কথাগুলো বলে তারেক সাহেব হাসতে শুরু করে। তানিশা গম্ভীর কণ্ঠে বলে, তোদের কাউকে ছাড়বো না। তোরা আমার থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছিস। তোরা দুজন মারা পড়বি। কথাগুলো বলে তানিশা বাঁধা হাতগুলো খোলার চেষ্টা করে। রাজ তানিশার এমন ছটফট করা দেখে বলে, তোকে একটা সুযোগ দিতে পারি, আর সেটা হলো তুই আমাকে বিয়ে করবি। দেখ, আরিয়ানকে তো উপরে পাঠিয়ে দিয়েছি, তোর ভালোবাসাকে মেরে দিয়েছি। তুই আমাকে বিয়ে করলে রানী বানিয়ে রাখবো, হবি? রাজের কথায় তানিশা ঘৃণা ভরা চোখে তাকিয়ে রাজের মুখে থুথু মেরে দেয়। তানিশার এমন বাজে ব্যবহারে রাজ রাগে গজগজ করতে করতে যেই থাপ্পড় দিতে যাবে, অমনি বাহিরে একটা বাইকের আওয়াজ হয়। গোডাউনের সবাই আটকে ওঠে, কারণ এত রাতে এখানে কে আসবে। রাজের সব লোকগুলো সতর্ক চোখে এদিক ওদিক তাকায়। সবাইকে চমকে দিয়ে সামনে দরজা দিয়ে গোডাউনে একজন লোক প্রবেশ করে। কালো কোট, কালো প্যান্ট, মাথায় কালো ইয়া বড় হুডি, মুখে জোকার মাস্ক। তারা সবাই বুঝতে পারে এটা আর কেউ না, এটা হচ্ছে ডেভিল কিং, যাকে রাজ পাগলা কুত্তার মতো খুঁজে চলেছে। ডেভিল কিং এর চোখগুলো দেখা যাচ্ছে। রাজ চোখের দিকে তাকিয়ে আটকে ওঠে, কারণ চোখগুলো রক্তিম বর্ণ হয়ে আছে। চোখ দিয়ে যেন সবাইকে পুড়ে ছারখার করে দিবে। ডেভিল কিং ইশারা করতেই রাজের এক লোক ভয়ে দৌড়ে চেয়ার নিয়ে আসে। ডেভিল কিং চেয়ারে বসে। রাজা সূর্যের সামনে থাকা টেবিলের ওপর পা রেখে ওপরের দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়া ওড়াতে শুরু করে। ডেভিল কিং এর সাহস দেখে রাজ বলে, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি রে। তুই আমাকে চিনিস আমি কে? কার সামনে বসে নবাবি করছিস? আমার রাজ্যে এসে আমার সামনে বেয়াদবি। রাজের এমন কথায় ডেভিল কিং সবার অগোচরে মুচকি একটা হাসি টেনে গম্ভীর হয়ে বলে। কথাগুলো বলে ডেভিল কিং হাসতে শুরু করে। হাসি থামিয়ে সূর্যের দিকে তাকিয়ে বলে, সিংহের কোনো নির্দিষ্ট রাজ্য থাকে না। সিংহ যেখানে যায় সেটাই সিংহের রাজ্য হয়ে যায়। আমি হলাম সেই সিংহ, যার দাবানলের সামনে ভয়ঙ্কর জীবজন্তুগুলোও জায়গায় হিসু করে দেয়। তোকে দেখে আমার কান্না পাচ্ছে রে। মাস্টার মাইন্ডের জগতে এসেছিস মাস্টারের সাথে মাইন্ড গেম খেলতে। তোর মতো চুনোপটিত মাস্টার মাইন্ড জগতের চাকর হওয়ার যোগ্য নয়। সমাজের কাছে তুই একজন দানশীল, নম্রভদ্র, নাম্বার 1 ব্যারিস্টার তারেক রহমান। সেই তুই অন্ধকার জগতের ডার্ক হ্যাকার টিমের প্রধান, হ্যাকার সূর্য। হা হা হা। ডেভিল কিং এর কথাগুলো শুনে সূর্য থ হয়ে যায়। ডেভিল কিং কে তারা হালকাভাবে নিয়েছিল, আর এখন দেখা যাচ্ছে ডেভিল কিং এর মাস্টার মাইন্ডের সম্পর্কে তাদের ধারণাটাই ভুল। রাজ বলে, এত পক পক করে লাভ নেই। তুই তোর মুখ দেখাতে ভয় পাস নাকি? মুখ দেখা, আমরাও তোকে দেখি। মুখ দেখলে ভয় পাবি না তো? তোদের যে অবস্থা, কিভাবে যে এই জগতে আসলি উপরওয়ালাই জানে। যদি সত্যিকারের অর্থে পুরুষ হোস তাহলে মুখ দেখা। রাজের কথায় ডেভিল কিং আস্তে আস্তে তার মুখ থেকে জোকার মাস্কটা খুলে। লাল লাইটের আলোতে ডেভিল কিং এর মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল। সূর্য ভয়ে চেয়ার থেকে পড়ে যায়। রাজা একখানে তাকিয়ে আছে। ডেভিল কিং কে দেখে তানিশার মুখে এক তৃপ্তির হাসি ফুটে ওঠে। তানিশা বলে, সিংহ তার রাজ্যে এসে পড়েছে। প্রত্যেকটা কাক শিয়ালকে দৌড়ে দৌড়ে মারবে। কথাগুলো বলে তানিশা হাসতে শুরু করে। ডেভিল কিং ওপরের দিকে তাকিয়ে সিগারেট টেনেই যাচ্ছে। সূর্য মাটি থেকে উঠে ভয়ত কণ্ঠে বলে, আরিয়ান, তুই এখনো বেঁচে আসিস কিভাবে? ওই দিন না নিজের চোখে দেখেছি মরে পড়ে আছিস, কিভাবে সম্ভব?
সূর্যের কথায় আরিয়ান হাসতে শুরু করে। আপনারাও ঠিকই ভাবছেন, ডেভিল কিং আর কেউ না, আমাদের আরিয়ান। হাসতে হাসতে বলতে লাগে, তোদের একটা গল্প বলি, কখনো শুনেছিস? সিংহের রাজ্যে সিংহকেই মেরে ফেলতে তোরা তো মাস্টার মাইন্ড নামের কলঙ্ক আছে। শোন তাহলে, যখন হাসপাতাল থেকে আমাকে তানিশারা নিয়ে যায় সবই ঠিক ছিল, কিন্তু পুলিশ, গুন্ডা পান্ডা সবাই আমাদের লোকেশন পেয়ে যাচ্ছিল। বিষয়টা প্রথমে স্বাভাবিক মনে হলেও পরে অস্বাভাবিক লাগতে শুরু করে। তখনই আমার খেয়াল হয়, তারেক, তুই আমাকে আমার মায়ের শেষ চিহ্ন লকেটটা দিয়েছি আর বলেছিলে আমি যেন সবসময় নিজের কাছে রাখি। বিষয়টা খটকা লাগলো। তারা সবাই যখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায় তখনই আমি চেক দিয়ে শিওর হই এখানে লোকেশন ট্র্যাকার লাগানো। তোদের নিয়ে খেলতে মনে চাইলো। আদ্র, নীল, তানিশাকে রাতে আমার সিক্রেট জায়গায় রেখে সেই লকেটের সাহায্যে গেমটা জমিয়ে দেয়। তোরা আমায় জায়গায় আর কাউকে মারিসনি, ডার্ক হ্যাকার টিমের তুর্যকে মেরেছিস। হা হা হা। আরিয়ানের কথায় সূর্য চিল্লিয়ে ওঠে, কারণ তুর্য আর কেউ না, তুর্যই হলো সূর্যের আপন ছোট ভাই। আরিয়ান হাসতে হাসতে আবার বলে, তোরা কাঁচা প্লেয়ার রে, মনে করেছি তোদের নিয়ে ভালোই খেলবো, কিন্তু তোদের এমন কাঁচা খেলা পছন্দ হচ্ছে না, তাই তোদেরকে আর বাঁচিয়ে রেখে লাভ নেই। আরিয়ানের কথাই রাজ বলে, সবই বুঝলাম, কিন্তু তুই ডেভিল কিং হলে কিভাবে? আর সেটাও আমি জানি না, কাহিনীটা কি? রাজের কথায় আরিয়ান আবারও হাসতে শুরু করে। হাসতে হাসতে বলে, হা হা, তোকে সবকিছু শেয়ার করতাম। আচ্ছা শোন, তোর মনে আছে আমি সাইবার নিরাপত্তার হেড নাজমুল ভাইকে হেল্প করি? ওনাকে তো তার টিমে যেতে অস্বীকার করি, কিন্তু উনি একদিন আমার খোঁজ করতে করতে আমার বাসায় আসে আর বলে, আমি জানি তোমাকে হাজার বলার পরও তুমি আমার সাথে আসবে না। তোমাকে দেখে একটা জিনিস বুঝতে পেরেছি, তুমি দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালো কিছু করতে চাও। কিন্তু তুমি কি জানো, আজকাল বড় বড় নেতা কর্মীরা গরিবদের রক্ত চুষে চুষে খাচ্ছে। তুমিই পারবে সাধারণ মানুষদের ন্যায় দিতে। তখন আমি ওনার কথা শুনে অবাক হলাম, কারণ দেশে এত এত মানুষ থাকতে নাজমুল ভাই আমার কাছেই এলো কেন? ওনাকে জিজ্ঞেস করি, ভাই আমি তো অতি সাধারণ, আমি কিভাবে সাধারণ মানুষকে ন্যায় দিতে পারবো? তুমিই পারবে। তোমাকে সবার আড়াল থেকে সাধারণ মানুষদের পাশে দাঁড়াতে হবে। আজ থেকে তুমিই হবে ডেভিল কিং। তোমার নাম শুনলে যেন সমস্ত নেতা পেতাদের রাতের ঘুম হারাম হয়ে যায়। তবে তোমার ডেভিল কিং হওয়ার গল্পটা একান্ত তোমার, তোমার মাও যেন না জানে। আরিয়ান একদমে কথাগুলো বলে নিঃশ্বাস নেয়। আরিয়ানের কথা শেষ হতেই সূর্য বলে, তুই আমার ভাইকে মেরে ফেলেছিস কুত্তার বাচ্চা। আমিও তোর মাকে নিজ হাতে কুপিয়ে মেরেছি। সূর্যের কথাগুলো শুনে আরিয়ানের চোখগুলো রক্ত বর্ণ ধারণ করে। কোমর থেকে চাপাতিটা নিয়ে সূর্যের হাতের মাঝ বরাবর একটা কোপ বসিয়ে দেয়। সূর্য মাগো বলে চিল্লিয়ে ওঠে। সূর্য চিল্লানোর আওয়াজে পুরো গোডাউনটা কাঁপতে শুরু করে। এমন একটা মুহূর্তের মাঝে রাজ হাসতে শুরু করে। হাসতে হাসতে বলে, শিয়াল আর কুকুরের শরীরে যতই পিটানো যায় তবুও তার কিছুই হয় না, কারণ তাদের শরীরটা পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিয়েছে। আমি জানি তুই আসবি, তুই যে এত সহজে মরবি না জানতাম। আর লেডি কুইনকে আনলে তুই আসবেই, যেমন কান টানলে মাথা আসে। তোর আশেপাশে তাকিয়ে দেখ। আরিয়ান আশপাশে তাকিয়ে দেখে পুরো গোডাউন বডি বিল্ডার দিয়ে ভর্তি, কম করে হলে 50-60 জন। আরিয়ান একটা মুচকি হাসি দিয়ে তানিশার সামনে গিয়ে তার হাতগুলো খুলে দেয়। ভালো করে তাকিয়ে দেখে তানিশার সুন্দর ফর্সা গালে থাপ্পড়ে দাগ স্পষ্ট, ঠোঁট কেটে রক্ত বের হয়ে শুকিয়েও গেছে। তানিশাকে খুলে ইশারা করে চলে যেতে বলে। তানিশা যেতে না চাইলে রক্তবর্ণ চোখে তানিশার দিকে তাকাতেই সুরসুর করে গোডাউন থেকে বের হয়ে যায়। তানিশা বের হওয়ার ঠিক 1 ঘন্টা পর আরিয়ান বের হয়ে আসে, পুরো শরীর রক্তে রঙিন। খুঁড়িয়ে খুঁড়িয়ে তানিশার কাছে আসে। আরিয়ান কোনো কিছুই না বলে গাড়িতে গিয়ে বসে। তানিশা এসে গাড়ি চালাতে শুরু করে। সকালে তানিশা নিউজ চালু করতেই ঝটকা খায়, কারণ টিভিতে নীলকে দেখানো হচ্ছে। নীল বলেছে বান্দরবান জঙ্গল এলাকায় পরিত্যক্ত গোডাউনে প্রায় অনেক মানুষের লাশ উদ্ধার করা হয়। ভয়ঙ্কর বিষয় হচ্ছে কে কোনটা, কার বডি কোনটা চিনার কোনো উপায় নেই। হাত, গলা, মাথা, পা কারো কোনোটাই সঠিক জায়গায় নেই। একজনের কাটা মাথায় ঝুলিয়ে রাখা হয়েছে, আর রক্ত দিয়ে বড় বড় অক্ষরে লেখা ডেভিল কিং।
আরেকটা বিষয় হচ্ছে রেপ কেসে পুলিশ যে ছেলেটিকে গ্রেপ্তার করেছে সে সম্পূর্ণ নির্দোষ। নাম্বার 1 ব্যারিস্টার তারেক রহমান হচ্ছে আমাদের দেশের শত্রু, ডার্ক হ্যাকার টিমের হেড। সব তথ্য পুলিশের কাছে এসেছে। তানিশা কিছু বলতে যাবে তখনই আরিয়ান বলে, নীল নিউজ রিপোর্টার, নীলের মাধ্যমেই আমার নির্দোষ হওয়াটা সহজ হয়েছে। তাদের কথার মাঝেই কলিং বেলের আওয়াজ কানে আসে। তানিশা আটকে ওঠে। আরিয়ান গিয়ে দরজা খুলে দেয়। সামনে আজও আর নীল দাঁড়িয়ে আছে। আরিয়ানকে দুজনে জড়িয়ে ধরে বলে, বস, মাস্টারমাইন্ড জগতের কিং তুই। তোর প্ল্যানিংয়ের জন্য আজ আমরা সফল। যদি মডার্ন নাটকটা না করতি তাহলে কখনোই ধরতে পেতাম না। তাদের কথাগুলো শুনে তানিশার মুখ লাল হয়ে যায়। তার মানে আদ্র আর নীল সব জানতো? তানিশার এমন রাগান্বিত চেহারা দেখে তারা তিনজন দৌড়ে পালায়।